ইন্ডিয়া কি ফেরত দিবে নাকি শেখ হাসিনাকে বা আসাদুজ্জামান কামালকে? তো এই প্রশ্নগুলোতে প্রথমে আসতে হবে আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে, যে বন্দি বিনিময় চুক্তি 2013 সালে করা হয়েছিল। তো সেখানে একটা গ্রাউন্ডে ইন্ডিয়া রিফিউজ করতে পারে, যে পলিটিক্যাল গ্রাউন্ড, যে এই কারণে ইন্ডিয়া চাইলে যে কাউকে বাংলাদেশ চাইলেও রিফিউজ করতে পারে। তো এক্ষেত্রে আসলে এটা ইন্ডিয়ার ডিসিশন যে তারা পলিটিক্যাল গ্রাউন্ডে রিফিউজ করবে নাকি। তো এখনও পর্যন্ত মনে হচ্ছে যে ইন্ডিয়া খুব সেফলি কথা বলছে। তারা এটার বিপক্ষে সরকারিভাবে কোনো তির্যক মন্তব্য করেনি, যেমন আবার এমন কোনো আশার কথাও আমাদের শোনায়নি যে শেখ হাসিনা বা আসাদুজ্জামান কামালকে ফেরত আনা হবে। কাজে ইন্ডিয়ার পজিশনটা কিন্তু খুবই ধরি মাছ না ছুঁই পানি। কিন্তু আবার এটাও পজিটিভলি চিন্তা করলে যে তারা সরকারিভাবে নেগেটিভ কোনো কথা বলেনি। নির্ধারিত সময়ে আপিল না করলে শেখ হাসিনার গ্রেপ্তার হলেই মৃত্যুদণ্ড কার্যকর, চিফ প্রসিকিউটর গাজী মনোহর জানিয়েছেন। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, ওনারও ফাঁসি হবে। দেখুন, আমরা যদি ফাঁসির রায় থেকে শুরু করি, তো প্রথমত ফাঁসির রায় নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। এখানে সব এভিডেন্স ছিল যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল ওনারা যে অর্ডার দিয়েছেন, সব এভিডেন্সই কোর্টে প্রডিউস করা হয়েছে এবং সেই অনুযায়ী রায় হয়েছে। রায়টা কিন্তু আমরা কম বেশি সবাই জানতাম যে এরকম হওয়ার সম্ভাবনাই আছে, কারণ আমি অ্যাজ এ লয়ারও বলবো যে এখানে আসলে আমরা তেমন কোনো ফাঁকফোকর খুঁজে পাইনি। তো শেখ হাসিনা এই বা আসাদুজ্জামান কামাল তারা যদি নিজেদের ডিফেন্ড করতে চাইতেন, তারা কিন্তু দেশে আসতেন এবং দেশে এসে নিজেদের ডিফেন্ড করতেন, কিন্তু তারা কিন্তু দেশে আসেন নাই, তাদের সেই সৎসাহস নাই। তো এখন পরবর্তী কোয়েশ্চেন আসছে যে ইন্ডিয়া কি ফেরত দিবে নাকি শেখ হাসিনাকে বা আসাদুজ্জামান কামালকে? তো এই প্রশ্নগুলোতে প্রথমে আসতে হবে আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে, যে বন্দি বিনিময় চুক্তি 2013 সালে করা হয়েছিল। তো সেখানে একটা গ্রাউন্ডে ইন্ডিয়া রিফিউজ করতে পারে, যে পলিটিক্যাল গ্রাউন্ড, যে এই কারণে ইন্ডিয়া চাইলে যে কাউকে বাংলাদেশ চাইলেও রিফিউজ করতে পারে। তো এক্ষেত্রে আসলে এটা ইন্ডিয়ার ডিসিশন যে তারা পলিটিক্যাল গ্রাউন্ডে রিফিউজ করবে নাকি। তো এখনও পর্যন্ত মনে হচ্ছে যে ইন্ডিয়া খুব সেফলি কথা বলছে। তারা এটার বিপক্ষে সরকারিভাবে কোনো তির্যক মন্তব্য করেনি, যেমন আবার এমন কোনো আশার কথাও আমাদের শোনায়নি যে শেখ হাসিনা বা আসাদুজ্জামান কামালকে ফেরত আনা হবে। কাজে ইন্ডিয়ার পজিশনটা কিন্তু খুবই ধরি মাছ না ছুঁই পানি। কিন্তু আবার এটাও পজিটিভলি চিন্তা করলে যে তারা সরকারিভাবে নেগেটিভ কোনো কথা বলেনি। আবার সেই সাথে আমরা খুশি হতে পারবো যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হচ্ছে বা আসাদুজ্জামান কামালকে ফেরত দেওয়া হচ্ছে, এরকম কোনো আশার বাণীও তারা শোনায়নি। তো এখন অ্যাপিলের কোয়েশ্চেনটা, যে আমরা প্র্যাকটিক্যালভাবে চিন্তা করলে যে তারা আসলে এসেই অ্যাপিল করবে না। তাদের চিন্তা হচ্ছে যে তারা কোনোভাবে চক্রান্ত করে যদি কখনো রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, যেটা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি, এবং ইনশাল্লাহ আমরাও, বাংলাদেশের মানুষ চাইবে না যে এই ধরনের ফ্যাসিবাদ আবার দেশে ফেরত আসুক। কাজে আমরা আশা করি যে ইনশাল্লাহ এই রায়ের বিচার ইন্ডিয়া তাদের বাংলাদেশের মানুষের ভাইব বুঝবে, মানুষের যে চাওয়া সেটা বুঝে তারা একসময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে দেশে ফেরত দিয়ে তাদের এই রায় কার্যকর করার সুযোগ বাংলাদেশের জনগণকে দিবে। ফাঁসির রায়ের পরে শেখ হাসিনাকে কি ভারত ছুঁড়ে ফেলে দেবে? এই মুহূর্তে প্র্যাকটিক্যালি মনে হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে বলে আমরা এখনো পর্যন্ত দেখিনি, এবং প্র্যাকটিক্যালি চিন্তা করলে এখানে আসলে ফেরত দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু আমরা দেখছি যে সরকার মহল থেকে কিন্তু যথেষ্ট চেষ্টা করা হচ্ছে, যে ইন্টারপোলে ফাইল করা, এই সব কিছুই করা হচ্ছে। তো অতএব আমরা আশাবাদী, আমরা কখনোই আশা ছাড়বো না। আমরা কিন্তু 17 বছর আশা করেছিলাম যে একদিন শেখ হাসিনার সরকার যাবে, ফ্যাসিবাদ সরকার যাবে। তো সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। কাজে আমরা কখনোই আশা ছাড়বো না। হাসিনার পক্ষে রায়ের পরের দিনই 101 জন শিক্ষকের বিবৃতি, আপনার অভিমত কি? এখানে আবার কিন্তু অনেক শিক্ষক পরে বলেছেন যে তাদের অনুমতি না নিয়েই নাম দেওয়া হয়েছে। কাজে আসলে কতজন দিয়েছেন এটা প্রথম কথা, এবং দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের শিক্ষকরা যদি এই ধরনের কোনো বিবৃতি দিয়ে থাকে, তা কিন্তু সন্ত্রাস বিরোধী আইনের যে সংশ্লিষ্ট ধারা আছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বললে তাদের এগেনস্টে ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং তাদের এগেনস্টে সরকার চাইলে মামলাও করতে পারবে। কাজেই এই ধরনের মন্তব্য করার আগে তাদের কিন্তু সচেতন হওয়া উচিত, যেটা কিন্তু সন্ত্রাস বিরোধী আইনের মধ্যেও পড়ছে। কাজেই শুধু এটা না যে তারা সরকারের বিরুদ্ধে কথা বলছে, একটা সমালোচনা করছে, এমন কিছু না, কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে কথা বলছে। অতএব তাদেরকে এই ব্যাপারটাতে সচেতন হওয়া উচিত যে তারা শিক্ষক হিসাবে কি দেশকে ভুল পথে পরিচালিত করার জন্য বলছেন নাকি। এই যে শেখ হাসিনার বিচারটা হলো,
আমরা কিন্তু দেখলাম যে এই আপনারা যারা জার্নালিস্টরা, একটা সময় ছিল যে আপার জন্মদিন লিখে বড় কলাম হতো প্রথম আলোতে, এখন কিন্তু প্রথম হেডলাইনটা দেখলাম যে শেখ হাসিনার ফাঁসির রায়। তো আমরা কিন্তু আরও দেখতে চাই। রায়ের দিন শুনেছি ওনার বিবাহ বার্ষিকী ছিল। তো এটা আসলে মনে হয় আল্লাহর ইচ্ছা যে উনি আসলে যে ওয়াজেদ সাহেবের সাথেও কিন্তু অনেক কিছু করা হয়েছে যা খারাপ, এটা যেটা অনেক পরে এসেছে যে তার উপরেও একটা মেন্টাল টর্চার করা হতো, এই ধরনের অনেক কথাও শোনা গিয়েছে। আমি সেখানে যাব না, এটা পার্সোনাল ব্যাপার বা এগুলার কোনো এভিডেন্স নাই। কিন্তু শেখ হাসিনা দেশের মানুষের উপর 17 বছর যে অত্যাচার চালিয়েছেন, তিনি জুলুম করেছেন এবং জালিমের শাস্তি কিন্তু আল্লাহই দিয়েছেন। তো আজকে তার ফাঁসির রায়টাতে কিন্তু প্রমাণ হয়েছে যে মানুষ যেটা চায় না তার উপর যদি সেটা জোর করে চাপিয়ে দেওয়া হয়, মানুষের শেখ হাসিনা সবচেয়ে বড় হত্যাটা কি করেছিল? গণতন্ত্র হত্যা করেছিল। মানুষ হত্যা করার অনেক আগে তিনি গণতন্ত্রকে হত্যা করেছিলেন। বাংলাদেশের মানুষের মুখের আওয়াজকে তিনি বন্ধ করেছিলেন। কেউ কোনো কথা বলতে সাহস পেত না। বিরোধী দল যখন কথা বলতো, আমরা যখন কথা বলতাম, আমরা ভয়ে ভয়ে কথা বলতাম। আমাদের বিরোধী দলের প্রত্যেকটি দল, আমাদের এনডিএম সহ প্রত্যেকটি দলের নেতাকর্মীকে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ, উনি যখন অন্য একটি দলে ছিলেন তখন ওনাকে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য। এই শেখ হাসিনার পতন কিন্তু আল্লাহ নির্ধারণ করে রেখেছিলেন। অতএব এখানে আর কোনো কথা বলার সুযোগ নাই। কিন্তু আমরা কিন্তু এখনও দেখছি যে আওয়ামী লীগের যে দোসররা, তারা কিন্তু এখনও ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ। তারা অনেক বড় বড় কথা বলছে এবং সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে তারা এখনও অনেক খারাপ কথা, অনেক অপপ্রচার, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এটা বন্ধ করার জন্য এখনও পর্যন্ত কিন্তু আমাদের এই যে সরকার, তারা দুর্বল হওয়ার কারণে কোনো স্টেপ নিতে ব্যর্থ হয়েছে। তো এই কারণেই কিন্তু এই যে গত কয়েকদিনে আমরা যে দেখলাম নাশকতাগুলো হলো, এগুলো নিয়ে কিন্তু পেপারের রিপোর্ট আমি তেমন দেখি নাই। এখানে কিন্তু বলা হচ্ছে না। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আগে যখন কোনো কিছু পুরানো হতো তখন কি বলা হতো, জামাত বিএনপি নাশকতা করেছে। কিন্তু এখন কিন্তু কোনো পত্রিকায় আমি দেখি না যে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করছে। কিন্তু এটা কিন্তু বলা উচিত যে এই আগুন সন্ত্রাসের জন্ম আওয়ামী লীগই দিয়েছিল এবং এই যে আগুন সন্ত্রাস এখন তারা করছে, এটা করে প্রমাণ করে দিচ্ছে যে আগেরগুলাও তারাই করে এটার দায়ভার বিরোধী দলগুলোর উপর, স্পেশালি বিএনপি এবং জামাতের উপর চাপানোর চেষ্টা করত। সেটা কিন্তু এবার তারা প্রমাণ করে দিয়েছে যে আগুন সন্ত্রাসের জনক আওয়ামী লীগ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press
এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।